গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট শব্দের অর্থ হলো নগদ টাকা পরিশোধ। যদি কোনো লেনদেনের কারণে নগদ টাকা চলে যায় কেবলমাত্র তখনই ক্যাশ পেমেন্ট জার্নালে লিখতে হবে। হৃদয় হোসেন একটি প্রশ্ন করেছে, কোনো কোনো আইটেম মাঝে মাঝে দেখা যায় আমরা টোটালি এখানে লিখছি না, কিন্তু কেন? আসলে ক্যাশ পেমেন্ট জার্নালে যদি বাকিতে প্রোডাক্ট পারচেস করি তাহলে তো ক্যাশ টাকা পরিশোধই করলাম না, তাহলে ওই লেনদেনটা টোটালি লিখতে হবে না। আমি আবার বলছি, যদি কোনো খরচ বাকিতে পরিশোধিত হয় তাহলে সেই লেনদেনটা ক্যাশ পেমেন্ট জার্নালে লেখা যাবে না। একইভাবে যদি কোনো লেনদেন বাকিতে হয় যার ফলে নগদ টাকা গ্রহণ করলাম না, ভবিষ্যতে টাকা পাবো, ওইটাও ক্যাশ রিসিপ্ট জার্নালে লেখা যাবে না। সহজ কথা, বাকিতে কোনো লেনদেন ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নালে লেখা যাবে না। উদাহরণস্বরূপ বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, এমনকি বকেয়া বেতন, কোনো খরচ যদি বকেয়া থাকে, কোনো আয় যদি বকেয়া থাকে, তাহলে টোটালি সেই লেনদেনটা এখানে লেখা যাবে না। এটি হলো তোমার প্রশ্নের উত্তর। এবার জি আসলে স্যার। যেমনটি বলছিলাম, আমি আসলে আইটেম, এমন আইটেম আসবে আমি তোমাকে দেখাবো, ইট ফর এ হোয়াইল। তুমি কি করে বুঝবে স্যার এটা ক্যাশে নাকি বাকিতে? দেখো, একটা লেনদেন ক্যাশে না বাকিতে কিচ্ছু লেখা নেই, তার মানে সেটি ক্যাশ। কারণ একজন দোকানদারের কাছ থেকে তুমি যদি কোনো কিছু পারচেস করো, নগদে ক্রয় করলে দোকানদার তোমার নাম জানতেও চাবে না, তোমার নাম লিখবে না। কিন্তু বাকিতে ক্রয় করলে দোকানদার তোমার নাম লিখে রাখতে চায়। বুঝতে পারছো তো? কাজেই নাম লেখা থাকলে অনেক সময় বুঝে নিতে হয় ওটা বাকিতে পারচেস। তো সে প্রসঙ্গে আমি পরে কথা বলবো। আপাতত সংক্ষেপে বুঝেছো, ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান বইতে শুধুমাত্র নগদ টাকা গ্রহণ করলে এবং নগদ টাকা প্রদান করলে লিখতে হবে। 1 নম্বর আইটেম। নাম্বার 2, স্টুডেন্ট হিসেবে অবশ্যই জানতে হবে ক্যাশ পেমেন্ট জার্নালে 8টা কলাম তৈরি করতে হবে, কিন্তু ক্যাশ রিসিপ্ট জার্নাল 9টা কলাম তৈরি করতে হবে। কিন্তু কেন? কেন এই অতিরিক্ত একটা কলাম? ক্যাশ রিসিপ্ট জার্নাল নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। ক্যাশ রিসিপ্ট জার্নালে যেহেতু ক্যাশ টাকা গ্রহণ করব, এই কারণে সর্বপ্রথম কলাম হবে ক্যাশ টাকা ডেবিটের কলাম। আর ক্যাশ টাকা যখনই গ্রহণ করব, যার কাছ থেকে গ্রহণ করব মাঝে মাঝে তাকে ছাড় দিয়ে দিব। যেমন টাকা পাচ্ছি 21,000, গ্রহণ করেছি 20,500 টাকা, তাকে 500 টাকা ছাড় দিয়ে দিলাম। এই যে ডিসকাউন্ট, এটার নাম সেলস ডিসকাউন্ট। যদিও পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটার সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। যারা মেধাবী তারা একবার শুনে নাও। পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মধ্যকার পার্থক্য: পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে কোনো একটি প্রোডাক্ট ক্রয় করলে পার্সেস ডেবিট, ক্রয় খরচ ডেবিট, ক্রয় পরিবহন ডেবিট, ক্রয় বাট্টা ডেবিট, ক্রয় ফেরত ডেবিট। একই আইটেম যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হয়, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন নামে কোনো টাইটেল লেখা যাবে না। ওই টাইটেল সাইটটার পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই কারণে যারা একটু মেধাবী তারা শুনে রাখো, সেলস ডিসকাউন্ট বা পার্সেস ডিসকাউন্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখলেও স্মার্ট ইংলিশ হলো এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা লিখলে বেশি স্মার্ট হবে। তবে যদি কোনো ছাত্র এই টাইটেল লেখে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবার আস, তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নালে ক্যাশ টাকা গ্রহণ করব তাই ডেবিট। যখনই ক্যাশ টাকা গ্রহণ করব তখন একটা ডিসকাউন্ট দিয়ে দিব, তো সেই সেলস ডিসকাউন্টটা খরচ, এটা ডেবিট। তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নালে ডেবিটের দিকে 2টা কলাম আর ক্রেডিটের দিকে 3টা কলাম। ক্যাশ টাকা 3টে উৎস থেকে গ্রহণ করবে। একটা হলো সেলস, বিক্রয় করলে ক্যাশ টাকা আয় হয় তাই ক্রেডিট। আগে বাকিতে বিক্রি করা ছিল, এখন অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা গ্রহণ করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ কমে যাবে, ক্রেডিট। আর যে কোনো আয়ের কোনো উৎস হতে যদি টাকা গ্রহণ করা হয়, আদার্স অ্যাকাউন্ট, যেমন বাড়ি ভাড়া থেকে আয় হতে পারে, সুদ প্রাপ্তি থেকে আয় হতে পারে, হ্যাঁ, যে কোনো কারণে উপভাড়া থেকে আয় হতে পারে, আয় হলে সে আয় হিসাব খাতটা ক্রেডিট। তাহলে ক্রেডিট হলো 3টা, ডেবিট হলো 2টা। এই ডেবিট দুটো যোগফল আর ক্রেডিট 3টার যোগফল দিন শেষে মিলে যাবে। আর এই যে অতিরিক্ত একটা কলাম তোমরা দেখছো, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটি শুধুই ফর্মালিটিস। প্রশ্ন হলো এই ফর্মালিটিসটা ক্যাশ রিসিপ্ট জার্নালে অতিরিক্ত এই কলামটা কেন করতে হয়? এর মূল কারণ হলো, একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। আমি প্রথম থেকে বোঝাচ্ছি, দেখো। তাহলে বোঝা গেল ক্যাশ রিসিপ্ট জার্নালে এই যে 5টা কলাম,
আবার ক্যাশ পেমেন্ট জার্নালেও দেখো এই 5টা কলামই, এই 8টা কলামই আছে, একটু খেয়াল করে দেখো সবাই। এই দেখো, একটা দুইটা তিনটা, প্রথম তিনটা তো সবসময় ফিক্সড, শুধু টাইটেলটা এলোমেলো, ডেবিট আর ক্রেডিট কথাটা লিখতে হয়। পেমেন্ট জার্নালে যেহেতু ক্যাশ টাকা চলে যায়, ক্রেডিট যে কারণে যায় ওই কারণগুলো ডেবিট, এই কারণে টাইটেলটা ডেবিট লিখতে হয়। এগুলো তো আগে বলেছি তোমাদের। এখানে দেখো ক্যাশ পেমেন্ট জার্নালে ক্যাশ টাকা চলে যায় বিধায় ক্যাশ টাকা ক্রেডিট শেষের দিকে লিখতে হয়, এবং ক্যাশ টাকা পরিশোধ করার সময় একটা বার্তা পাওয়া যায় পার্সেস ডিসকাউন্ট, ওটা আমাদের আয়, ওটা ক্রেডিট। যারা একটু মেধাবী তারা এখানে পার্সেস ডিসকাউন্ট লিখে পরীক্ষার হলে অবলিক মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা লিখবে। আচ্ছা, তাহলে এই ক্রেডিট দুটো এবং ডেবিট তিনটে কারণে মূলত প্রতিষ্ঠানের খরচ হয়, সেই খরচ তিনটে এখানে আমরা উল্লেখ করেছি। কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে খরচ হয়, দেনাদারকে টাকা পরিশোধ করলে খরচ হয়, অন্য কোনো খরচ, বেতন খরচ, সাপ্লাইজ ক্রয় খরচ, যে কোনো সম্পত্তি ক্রয় খরচ হয়। তাহলে এখানেও 8টা কলাম, ওখানেও 8টা কলাম, কিন্তু ওখানে এক্সট্রা একটা কলাম কেন হলো সেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি। আমি অঙ্কটা সরাসরি শুরু করি, একটা একটা করে আইটেম বোঝাচ্ছি, দেখো। তো শুরুতে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এখানে দ্য ফলোইং ট্রানজেকশন অফ মিস্টার রেজার ক্যাশ রিসিভ জার্নাল, তাহলে অবশ্যই উপরে লিখতে হবে মিস্টার রেজার। এবং ক্যাশ রিসিভ জার্নাল আমরা সবসময় যেটি উল্লেখ করব সেটি হলো আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আমরা কখনো পিরিয়ডিক্যাল নয়, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্যালকুলেশন করব। তাহলে প্রত্যেকটা লেনদেন পড়ে হৃদয় আমাদেরকে বুঝতে হবে ক্যাশ টাকা যদি পাই, কেবলমাত্র যদি কোনো লেনদেনে প্রতিষ্ঠান ক্যাশ টাকা গ্রহণ করে তাহলেই কেবলমাত্র এই জাবেদায় দেখাতে হবে। তো মিস্টার রেজা প্রতিষ্ঠানের মালিক, সে মানে বহন করে আনলো ক্যাশ টাকা 1,50,000 মূলধন হিসেবে। তাহলে বলো হৃদয়, এই লেনদেনের ফলে প্রতিষ্ঠান ক্যাশ টাকা পেলো কি, পেয়েছে কি পায়নি? স্যার পেয়েছে, স্যার ক্যাশ টাকা পেয়েছে। ক্যাশ এক টাকা লক্ষ ডেবিট পঞ্চাশ হাজার টাকা 1,50,000, ক্যাশ টাকা ডেবিট, আর ক্যাপিটাল ক্রেডিট 1,50,000। তো দেখো ক্যাশ টাকা নামে যেহেতু কলাম আছে, ওই বরাবর দেখিয়ে দিলাম 1,50,000, তারিখ ওই 1 তারিখ লিখে। কিন্তু ক্যাপিটাল নামে যেহেতু উপরে কোনো টাইটেল নেই ক্রেডিটে, তাহলে আদার্স অ্যাকাউন্টে ক্রেডিট করেছে। টাইটেলসে শুধু দুটো খাত ক্রেডিট হবে আর বাকিটা আদার্স অ্যাকাউন্টে দেখাবো। এই যে, মনে রাখতে হবে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স অবশ্যই দিন শেষে মিলে যাবে, ডেবিট যত টাকা ক্রেডিট তত টাকা। এবার একটু খেয়াল করো, তোমাদের ভুল ভেঙে যাবে। ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ, নগদে পণ্য বিক্রি করা হলো 35,000 টাকা, পাওয়া গেল কস্ট টাকা 27,000। ব্র্যাকেটে যদি ক্রয় মূল্যটা লেখা থাকে, এটার ব্যাখ্যা হলো 27,000 টাকার কেনা দাম, 27,000 টাকার গোডাউনে মজুত পণ্য 35,000 টাকায় বিক্রি করা হলো। তাহলে এই মুহূর্তে আমরা 35,000 টাকা পেলাম, তাই ক্যাশ টাকা ডেবিট 35,000, সেলস ক্রেডিট 35,000। কিন্তু প্রশ্ন হলো এই যে কেনা দাম, যেটা কত টাকার গোডাউনের কেনা দাম ছিল 27,000, সেটা বাজারে বিক্রি করলাম 35,000 টাকা। এই যত দামে কেনা ছিল এই দামটা জাস্ট এই অতিরিক্ত কলামে ফর্মালিটিস মেনটেন করে দেখাতে হবে। একই কলামে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ডেবিট ক্রেডিট একই কলামে দেখাতে হবে, টাকাটা একবার লিখে দেখাতে হবে, জাস্ট ফর্মালিটিস। আশা করি বোঝাতে পেরেছি। যে জিনিসটা বিক্রি করব তার ক্রয় মূল্য যদি ব্র্যাকেটে লেখা থাকে, তখন এই অতিরিক্ত টাকাটার জন্য এই জাবেদাটা দেখাতে হবে। কিন্তু বিক্রি করেছি সাপোজ 35,000 টাকায়, কত টাকায় কেনা ছিল সেটি লেখা নেই, তাহলে আর এই কলামটা তখন দরকার হবে না। এবার কি ক্লিয়ার হয়েছে আশিকুর রহমান? তাহলে গোডাউনে রক্ষিত মজুত পণ্য ছিল 27,000 টাকার, যা মার্কেটে বিক্রি করলাম 35,000, এই মুহূর্তে পেলাম 35,000 টাকা ডেবিট, ক্যাশ সেলস ক্রেডিট 35,000। এখন প্রশ্ন হলো ব্যাখ্যাটা কি লিখবে। স্বভাবত ওই এখানে যে টাইটেল গুলো লেখা আছে, ওই টাইটেল যদি কমন পড়ে যায় তাহলে আর টাইটেল এখানে লিখতে হয় না। তবে যদি কোনো ছাত্র এখান দিয়ে দেখে টাইটেলটা লেখে, কোনো অসুবিধা কিন্তু নেই। একটু অসুবিধা আছে, সেটি কি, ক্যাশ টাকা ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। তো আমি তো এখানে সেলস ক্রেডিট করেছি, মার্চেন্ডাইজ ক্রেডিট করে নাই বিধায় এখানে মার্চেন্ডাইজ শব্দটা লিখে দিয়েছি। যদিও অ্যাকচুয়াল স্মার্ট শব্দ হলো এখানে কিছুই লেখা যাবে না, এখানে সেলস না লিখে মার্চেন্ডাইজ শব্দটা লিখতে হবে। আমার কথাকে বুঝতে পারছো বাকিরা? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জি স্যার। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন, চারটা
টাইটেল না লিখে মার্চেন্ডাইজ শব্দটা লিখতে হয়। একইভাবে বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় পরিবহন না লিখে মার্চেন্ডাইজ শব্দটা লিখতে হয়। তাহলে যেহেতু এই নামে একটি টাইটেল এখানে লেখা আছে, কাজেই এইখানে নিয়ম হলো তারিখ লেখার পরে ডট ডট দিয়ে রাখবে পরীক্ষার হলে। এখানে কোনো টাইটেল লিখতে হবে না, এটা স্মার্ট ইংলিশ এবং স্মার্ট ল্যাঙ্গুয়েজ। যদি কোনো ছাত্র লেখে তাহলে এটা এক ধরনের ভুল হয়, ভুলের নাম হলো রিডান্ডেন্সি, পুনরাবৃত্তির ভুল। অর্থাৎ একই শব্দ সে দুইবার চয়ন করলো। এবার আসো 7 তারিখের ট্রানজেকশন। এ চেক ফর টাকা 20,500 ইজ রিসিভ ফ্রম আরজেড কোম্পানির কাছ থেকে। 20,500 টাকার একটি চেক গ্রহণ করলাম। মনে রাখতে হবে অ্যাকাউন্টিং এর ভাষায় চেক গ্রহণ করা মানে নগদ টাকা গ্রহণ করা। ক্যাশ টাকা নিলে যেমন ক্যাশ বক্সে টাকা বাড়বে, চেক পেলেই মনে রাখতে হবে নগদ টাকা পাচ্ছ। আরজেড কোম্পানির কাছ থেকে 20,500 টাকা চেক পেলাম মানে নগদ টাকা গ্রহণ করলাম। ইন ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে 21,000 টাকা। এটা ব্যাখ্যা। আমরা আরজেড কোম্পানির কাছে 21,000 টাকা পেতাম, কিন্তু 20,500 টাকা গ্রহণ করলাম। পূর্ণ নিষ্পত্তি মানে তার সাথে আমার একটা চুক্তি হয়েছে, 20,500 টাকা দিলে 500 টাকা মাফ করে দিব, ডিসকাউন্ট দিয়ে দিব। তাহলে ক্যাশ টাকা ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কিন্তু ক্যাশ টাকা তো ডেবিট ডেবিট হবে 20,500। এই দেখো ক্যাশ টাকা ডেবিট 20,500। ক্যাশ গ্রহণ করার সময় 500 টাকা ডিসকাউন্ট দিয়েছি, সেলস ডিসকাউন্ট বা মার্চেন্ডাইজ ক্রেডিট ডেবিট 500 টাকা। এই দুটো মিলে 21,000। অ্যাকাউন্ট রিসিভেবল 21,000। স্বভাবতই অ্যাকাউন্ট রিসিভেবল নামে যেহেতু এখানে টাইটেল লেখা আছে, এখানে কিন্তু আর ওই টাইটেলটা লিখতে পারিনি। এখানে প্রতিষ্ঠানের নামটা আমি লিখে দিয়েছি। কোনো কোনো বইয়ে দেখবে এখানে কিছু না লিখে ডট ডট দিয়ে রেখে দিয়েছে। তার মানে এই টাইটেল যেহেতু এখানে লেখা আছে, নতুন করে এই টাইটেলটা এখানে লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমরা প্রতিষ্ঠানের নামগুলো লিখলে লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। 9 তারিখ পড়ো দেখি। রুহান, 9 তারিখ পড়ে ব্যাখ্যা দাও। ক্যাশ সেলস অফ মেশিনারিজ টাকা 28,000। মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ শব্দের অর্থ হলো মৌলিক মার্চেন্ডাইজ। পণ্য বা প্রোডাক্ট পারচেস করা, বিক্রি করা এই ক্ষেত্রে। হ্যাঁ, জি মার্চেন্ডাইজ মানে স্যার। যে দ্রব্য নিয়ে তুমি কেনা বেচা করতেছো আর কি। হ্যাঁ, ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ, মজুত পণ্য বিক্রি করেছো 28,000 টাকায়। কস্ট টাকা, যেটা কেনা দাম ছিল 22,000। তাহলে বলো তো কত টাকা পেলাম এই মাত্র? 28,000। 28,000 স্যার। ক্যাশ টাকা ডেবিট 28,000। এই যে 9 তারিখে ক্যাশ টাকা ডেবিট 28,000। মার্চেন্ডাইজ ডেবিট আর সেলস বা ক্রয় ক্রেডিট। ক্যাশ টাকা ডেবিট আর সেলস বা মার্চেন্ডাইজ ক্রেডিট। জি স্যার। সেলস শব্দটা না লিখে বলেছি মার্চেন্ডাইজ লিখলে বেশি সুন্দর হবে, এই ব্যাখ্যাটা দিয়েছি। ক্যাশ টাকা ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। যেহেতু ক্যাশ রিসিভ জার্নালে ক্যাশ টাকা ডেবিট, এই কারণে টাইটেলটা হবে ক্রেডিটেড। এটা আগেও বলেছি তোমাদের। এবার আসো যে এখানে এই যে 22,000 টাকা কেনা দাম, 28,000 টাকায় তো বিক্রি করলাম, কত টাকার প্রোডাক্ট গোডাউন থেকে চলে গেল ওই দামটা জাস্ট ক্যাশ রিসিভ জার্নালে অতিরিক্ত কলামে ফর্মালিটিস মেনটেন করে ওই বরাবর দেখিয়ে দিতে হবে। উপরে টাইটেল হবে কস্ট অফ সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। একই টেবিলের মধ্যে ডেবিট ক্রেডিট উভয় কথাটা লিখতে হবে, টাকার পরিমাণ একবার দেখাতে হবে। এটা মূল অঙ্কের যোগফলে এটা কোনো প্রভাব ফেলবে না, আগেও বলেছি। ক্যাশ রিসিভ, স্যার আজকে বলো হৃদয়। স্যার আজকে টাইটেল স্যার মার্চেন্টাইন্স না লিখলেও স্যার চলবে না স্যার? আমি বলেছি যেহেতু মেজরিটি স্টুডেন্টের ধারণা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে বিক্রি করলে ক্যাশ টাকা ডেবিট, সেলস ক্রেডিট, তাহলে পরীক্ষার হলে এখানে পিরিয়ড পারপিচুয়াল শব্দটা লেখা ঠিক হবে না। এক, পারপিচুয়াল লিখলেই সেলস শব্দটা লেখা ঠিক নয়। ঠিক আছে, এই কারণে অবলিক দিয়ে লিখবে, সেলস অবলিক মার্চেন্ডাইজ। পারবে না? জি স্যার। আমি বলছি স্যার অ্যাকাউন্ট ক্রেডিটেড ওই জায়গায় স্যার 9 তারিখের এই জানুয়ারি মাসের মার্চেন্ডাইজ 9 তারিখ ওই জায়গায় মার্চেন্টাইন্স না লিখলেও চলবে স্যার, ডট চলবে, দিলে? চলবে, ইয়েস, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই চলবে, যেহেতু এই নামে একটি টাইটেল এখানে রয়েছে। তাহলে যদি কোনো টাইটেল থেকে থাকে তাহলে সেই টাইটেলটা এখানে না লেখাটা সব থেকে স্মার্ট। জি স্যার। ঠিক আছে, যে নামে জি কোনো টাইটেল থাকে না শুধু সেগুলো লিখতে হয়। উদাহরণস্বরূপ ক্যাপিটাল নামে, ক্যাপিটাল যে ক্রেডিট, ক্যাপিটাল নামে এখানে কোনো টাইটেল না থাকার কারণে ক্যাপিটালটা উল্লেখ করা সম্ভব, কিন্তু যেটা উল্লেখ করা আছে সেই নামে লেখাটা ঠিক নয়। লিখলে একটি ভুল হয়, ভুলের নাম হলো রিডান্ডেন্সি বা পুনরাবৃত্তির ভুল। তবে এই সিলি সিলি ভুলগুলো আমরা ওভারলুক করে থাকি অ্যাজ এ টিচার হিসেবে, ছাত্ররা এত সূক্ষ্মভাবে পারে না।
ওকে, 20 তারিখে ট্রানজেকশন দেখ, ক্যাশ রিসিভ 20,000 টাকা অন বিল রিসিভেবল, নগদ টাকা 20,000 গ্রহণ করলাম, বিল রিসিভেবল বাবদ যে টাকা পেতাম দেনাদারের কাছে, ক্যাশ টাকা ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট না করে বিল রিসিভেবল ক্রেডিট করবে। তাহলে যেহেতু বিল রিসিভেবল নামে এখানে কোনো কলাম নেই, তাহলে অবশ্যই হৃদয় হোসেন সেই কলামটা এখানে বিল রিসিভেবল লিখতে হবে। তাহলে ক্যাশ টাকা ডেবিট, এই যে 20,000, বিল রিসিভেবল ক্রেডিট, যেহেতু এখানে বিল রিসিভেবল নামে কোনো কলাম নেই, কোথায় দেখাতে হবে? সবগুলো আদার্সে দেখাতে হবে। অ্যাকাউন্ট বুঝছো? না, অ্যাকাউন্ট রিসিভেবল আর বিল রিসিভেবলকে আমরা এক বলার সুযোগ নেই, একটু ভিন্ন বলতে চাচ্ছি। ঠিক আছে, বিল রিসিভেবলকে আমি আলাদা করে দেখিয়েছি, 20,000 টাকা ক্রেডিট। এ চেক ফর টাকা 25,100 রিসিভ ফ্রম এয়ার কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 26,000। এয়ার কোম্পানির কাছে 25,100 টাকা গ্রহণ করলাম, পূর্ণ নিষ্পত্তিতে 26,000 টাকা পেতাম, 900 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। ক্যাশ টাকা ডেবিট 25,100 টাকা, এই যে 25 তারিখ, সেলস ডিসকাউন্ট বা মার্চেন্ডাইজ ডেবিট 900 টাকা, দুটো মিলে 26,000। কিন্তু এয়ার কোম্পানি যাদের কাছে আমরা টাকা পেতাম তাদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয় অ্যাকাউন্টিং এর ভাষায়। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 26,000। মনে রাখতে হবে প্রত্যেকটা আইটেমের ডেবিট আর ক্রেডিট ব্যালেন্সটা সেম হতে হবে। 30 তারিখে ক্যাশ রিসিভ, নগদ টাকা গ্রহণ করা হলো 2,900 টাকা ফর ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, নোট রিসিভেবলের সুদ বাবদ। ক্যাশ টাকা ডেবিট, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল ক্রেডিট। তাহলে ক্যাশ টাকা ডেবিট 2,900 টাকায়, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল নামে যেহেতু এখানে কোনো কলাম নেই, তাহলে আদার্সে টাকাটা দেখিয়েছে এবং সেই টাইটেলটা এখানে লিখেছি আমি, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল। আমি কি বোঝাতে পারছি সবাইকে? তাহলে ছাত্র হিসেবে তোমাকে যেটা জানতে হবে, এবার তোমার কাজটা কি? ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স অবশ্যই মিলে যেতে হবে। আমি এখন কি করব, আমি ডেবিট আর ক্রেডিটটাকে ব্যালেন্সটাকে যোগ করে করে দেখাচ্ছি। দেখো, আমরা আমাদের যে কাজটি রয়েছে সেটি হলো ডেবিট দুটো যোগ করতে হবে। বলো কত টাকা হয় আশিকুর রহমান এই সব ডেবিট গুলো যোগ করলে? এ পাশে ডেবিট একটা আছে 9 আর 5 1400 টাকা, আর এই ডেবিটটা যোগ করতে হবে। এই পারোনি কেউ কেউ ক্যালকুলেটর ব্যবহার করে? আর এটা যোগ করতে হবে, 8 5 13, 3 হাতে 1, 63,000 হলো মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে প্লাস 47,000 প্লাস 1,70,72,900, 1,72,900। এবার মনে রাখতে হবে এই যে তিনটে কলাম তোমরা দেখছো, এই তিনটে কন্ট্রোল শিফট বি, এই স্যার তিনটে অ্যাকাউন্ট ক্যাশে স্যার 1,28,500 টাকা। 28,500। 1,28,500। স্যার 2,81,500। 2,81,500 আর এই 1400, এই দুটো মিলে একটা ব্যালেন্স হবে। হ্যাঁ, বুঝতে পারছো বাকিরা? এই দুইটা মিলে একটা যোগফল টানতে হবে এবং এই যোগফলটা এখানে লিখতে হবে। তাহলে লাস্টের যে কলামটা ছিল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, তার কোনো যোগফল বা ব্যালেন্স নিচে নামাতে হবে না। এবার বলো এই তিনটে যোগ, দুটো যোগ করে যা হবে ডেবিট আর ক্রেডিট, তিনটে যোগ করে সেম হবে কত টাকা সেটি? 2,82,900। 2,82,900। এ পাশেও 2,82,900। ঠিক এভাবে। এবার মনে রাখবে একই প্রশ্ন প্রশ্নকর্তা মাঝে মাঝে বলে ফুটিং অ্যান্ড ক্রস ফুটিং। এটি ক্রস ফুটিং, যে যোগ করে প্রুভ করে দেখানো। এই ভাষাটা শুধু দেখবে, কিন্তু তার জন্য আর কিছু লিখতে হবে না, এভাবে করলেই উত্তর হয়ে যাবে। তাহলে কি শিখলাম আমরা? আমরা শিখলাম ক্যাশ পেমেন্ট জার্নালে 8টা কলাম হলেও ক্যাশ রিসিপ্ট জার্নালে 9টি কলাম হবে। সবশেষে একটি অতিরিক্ত ফর্মালিটিস এর কলাম, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যদি কোনো ছাত্র ভুলে যায় তাহলে খুব বেশি সমস্যা হবে না। তাহলে সংক্ষেপে বোঝা গেল ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নালে 8টা কলাম হয়। এবং মনে রাখতে হবে ক্যাশ রিসিপ্ট জার্নালে যেহেতু ক্যাশ টাকা গ্রহণ করছি, তাহলে সব শুরুতেই ক্যাশ টাকা ডেবিট, সাথে সেলস ডিসকাউন্ট ডেবিট।
আর ক্যাশ পেমেন্ট জার্নালে যেহেতু ক্যাশ টাকা চলে যাচ্ছে ক্রেডিট, তাহলে ক্যাশের কলামটা সবার শেষের আগেরটা হবে, এই দুটো ক্যাশ। ঠিক আছে, দেখো আমরা আরেকটা ক্যাশ পেমেন্ট জার্নাল দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাশ পেমেন্ট জার্নাল, ছোট্ট একটি অঙ্ক, 2 মিনিট সময় লাগবে, আমি বোঝালে হয়ে যাবে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 21 সালে পড়েছে, দেখো। প্রতিষ্ঠানের নাম কাইসু কোম্পানি লিমিটেড, ক্যাশ পেমেন্ট জার্নাল করবো, সবগুলোই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আমি লিখেছি। দেখো ক্যাশ পেমেন্ট জার্নালে যেহেতু ক্যাশ টাকা চলে যাচ্ছে ক্রেডিট, তাহলে টাইটেলটা হবে ডেবিটেড। তারিখ, অ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিট, রেফারেন্স নাম্বার, 3টে কলাম ফিক্সড। ছাত্র হিসেবে শুধু জানতে হবে ক্যাশ পেমেন্ট জার্নালে ক্যাশ টাকা ক্রেডিট শেষের দিকে, সাথে পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ক্যাশ রিসিপ্ট জার্নালে ক্যাশ টাকা ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, এই দুটো কলাম প্রথমে লিখতে হবে। এবার আসো ক্যাশ পেমেন্ট জার্নালে ক্যাশ টাকা ক্রেডিট, কিন্তু ক্যাশ টাকা চলে যায় 3টে কারণে। একটা হলো কোনো প্রোডাক্ট পারচেস করলে, অ্যাকাউন্টস পেয়েবল, যিনি টাকা পায় তাকে টাকা পরিশোধ করতে, আর কোনো খরচ পরিশোধ করলে বা সম্পত্তি ক্রয় করলে, আদার্স অ্যাকাউন্ট। বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু এই কলামগুলো ভুল করে ফেলতে পারো। 8টা কলাম, এটাতে সন্দেহ নেই, কিন্তু এই যে আদার্স অ্যাকাউন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি কোনো ছাত্র পরীক্ষার হলে কোনো আইটেম বুঝতে না পারে, ঠিক আছে, ক্যাশ পেমেন্ট জার্নালে ক্যাশ টাকা ক্রেডিট, আদার্সে ডেবিট করে দিবে। আবার ক্যাশ রিসিপ্ট জার্নালে ক্যাশ টাকা ডেবিট, আদার্সে ক্রেডিট করে দিবে, তাহলে অঙ্ক যোগফলটা মিলে যাবে। তাহলে আসো 1 মিনিটের মধ্যে আমি এটা পড়ে কমপ্লিট করে দিচ্ছি। দেখো ক্যাশ পেমেন্ট জার্নাল 2020 সালের 1 মার্চ, মার্চেন্ডাইজ পার্সেস, শুধু পার্সেসে যদি লেখা থাকতো ক্যাশ টাকা 32,500 টাকা দিয়ে প্রোডাক্ট ক্রয় করা করা হলো, পার্সেস ডেবিট ক্যাশ টাকা ক্রেডিট না করে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে যদি কলামটা লেখো, তাহলে উচিত হবে যে এখানে মার্চেন্ডাইজ শব্দটা না লেখা। তোমরা বই খুলে দেখবে এখানে ডট ডট দেওয়া আছে, আমি লিখেছি কেন তোমাদের বোঝানোর সুবিধা। যেহেতু এই নামে একটি টাইটেল লেখা আছে, এখানে টাইটেল লেখা যাবে না। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। পার্সেস অফ সাপ্লাইজ, মণিহারি ক্রয় করা, সাপ্লাইজ ডেবিট ক্যাশ টাকা ক্রেডিট। যেহেতু সাপ্লাইজ নামে এখানে কোনো কলাম থাকবে না, কাজে সাপ্লাইজ নামে কলাম এখানে টাইটেলটা লিখতে হবে। আবার সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ নামে কোনো টাইটেল না থাকায় আদার্সে লিখেছে 1,050 টাকা ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট 1,050। পেইড, কেপি কোম্পানিকে টাকা পরিশোধ করা হলো, পেইড মানে পরিশোধ করা হলো, মেইড মানে পরিশোধ করা হলো, পার্সেস মানে ক্রয় করা হলো, ভাষার বাংলা অর্থগুলো বুঝানি। 4,410 টাকা পরিশোধ করা হলো, ইন পেমেন্ট অফ ইনভয়েস 4,500 টাকা। 4,500 টাকা পাবে আমাদের কাছে, পূর্ণ নিষ্পত্তিতে বা বার্তায় 4,410 টাকা পরিশোধ করে দিলাম। ক্যাশ টাকা চলে গেল 4,410 টাকা ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, কিন্তু দেনা পরিশোধ হবে 4,500, ক্যাশ টাকা চলে যাবে 4,410 টাকা, 90 টাকা আমাদের পার্সেস ডিসকাউন্ট বাবদ আয় হবে। যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল নামে টাইটেল লেখা আছে, এখানে টাইটেল না লিখলে সব থেকে সুন্দর। আর যদি লিখতে চাও তাহলে কোম্পানির নামটা লিখে দিবে, কেবি কোম্পানি, আমি যেমনটা লিখে দিয়েছি। পার্সেস ইকুইপমেন্ট, সরঞ্জাম ক্রয় করলে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। ইকুইপমেন্ট নামে কলাম নেই বিধায় নতুন করে এখানে টাইটেলটা লিখতে হবে। ইকুইপমেন্ট ডেবিট 25,000, ক্যাশ টাকা ক্রেডিট 25,000। উইথড্র ক্যাশ, নগদে উত্তোলন করা হলো 1,500 টাকা পার্সোনাল ইউজের জন্য, মালিক উত্তোলন করলে ড্রয়িং বা উত্তোলন ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। ড্রয়িং নামে এখানে কোনো টাইটেল নেই বিধায় টাইটেলটা লিখতে হবে ড্রয়িং ডেবিট, আদার্সে ডেবিট দেখালাম, ক্যাশ টাকা ক্রেডিট। সবসময় ডেবিটের কলাম কালার গুলো একটা করবে, ক্রেডিটের একটা ভিন্ন কালার করবে, তাহলে সহজ হয়ে যাবে। পেইড স্যালারি, বেতন পরিশোধ করা হলো 6,000 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। স্যালারি নামে যেহেতু এখানে কোনো টাইটেল নেই, এখানে টাইটেলটা লিখতে হবে স্যালারি, 6,000 টাকা ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। স্বভাবতই 3টে ডেবিট মিলে যে টাকা হবে, 2টা ক্রেডিট মিলে সেম টাকা মিলে যাবে নাকি? বুঝতে পারছে সবাই? তাহলে বলো, সবুজ বলো দেখি, ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জি জার্নালে স্যার। কয়টা করে কলাম তৈরি করতে হয়? স্যার, আহ, দুইটায় 8 করে, কিন্তু হলো নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে 9টা কলম হবে, যেখানে
আমার মানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে গেলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ইনভেন্টরি ক্রেডিট, এটা আমাদের দেখাই দিতে হবে পাশে। আচ্ছা আচ্ছা, তো আমি এখনই তোমাদের ক্লাসটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তোমাদের দুটো অঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। তো যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার সময় ভুলে যেতে পারো, বারবার রেকর্ডিংটা শুনে নিবে, বই দেখে করবে, দেখবে সব অঙ্ক বুঝতে পারছে, মিলে যাচ্ছে। বই সামনে রাখবে আর আমার ভাষাগুলো খেয়াল করবে। এটাই পরামর্শ দিচ্ছি সবার উদ্দেশ্যে, হ্যাঁ। তো আশা করি নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। আর